এই বছর কাবেরী তার শ্বশুরবাড়িতে প্রথম হোলি উদযাপন করবে, তাই হোলি উৎসব নিয়ে সে ভীষণ পরিমাণে উৎসাহিত থাকে। কারণ সে তার শাশুড়িমা রানী দেবী, ননদ দিয়া এবং স্বামী অভ্রর সঙ্গে রং নিয়ে খেলা করবে আর বিভিন্ন রকমের ভালো ভালো খাবার খাবে। তাই সে মনে মনে হোলি উৎসব নিয়ে নানান কিছু পরিকল্পনা করতে থাকে। আর এরই মধ্যে একদিন কাবেরীর ননদ দিয়া যখন কলেজে যাবে, এমন সময়, দিয়া, হোলি তো চলেই এলো, তুমি শপিং করবে না? আমি এই বছর প্রথম তোমাদের সঙ্গে হোলি খেলবো, তাই আমি ঠিক করেছি আমি আজকে শপিং করতে যাব। হোলির জন্য আবার শপিং করার কি আছে? রং খেলার আগের দিন দাদা বাজার থেকে বিভিন্ন রকমের রং নিয়ে আসবে, ব্যাস তাহলেই হলো। আর আলাদা করে হোলির জন্য আমরা কোনো রকম কোনো শপিং করি না। সে কি কথা? আমি ঠিক করলাম এবার হোলিতে সারা বাড়ি খুব সুন্দর করে আলো দিয়ে আর রং দিয়ে সাজাবো, আর তার সাথে আমরা সবাই সাদা জামা কাপড় পরে দামি দামি অর্গানিক রং খেলবো। আর তুমি বলছো তোমরা হোলির জন্য শপিং করবে না? বাবা, তোমার যত বড় লোকেদের মতো খেয়াল। হোলির দিন ছেঁড়া জামা কাপড় পরে গায়ে তেল মেখে আমরা রং খেলি, সুতরাং আলাদা করে সাদা জামা কাপড় নিয়ে টাকা নষ্ট করার কোনো মানেই হয় না। দিয়ার কথা শুনে কাবেরীর খুবই খারাপ লাগে। অন্যদিকে দিয়া নিজের মতো করে কলেজে চলে যায়, কিন্তু কাবেরীর মন কিছুতেই মানতে চায় না, কারণ সে আজকে হোলির জন্য শপিং করতে চায়। সেই জন্য কাবেরী এবার তার বরের কাছে যায়, আর হোলির জন্য শপিং করবে বলে সে তার বরের কাছে টাকা চাইতে শুরু করে। ঠিক আছে কাবেরী, তুমি একদম চিন্তা করো না, এই নাও আমার ব্যাংকের অ্যাকাউন্টের কার্ড, তুমি যাও হোলি উৎসবের জন্য সুন্দর করে শপিং করে নিয়ে আসো। তোমার যা ইচ্ছা হয় তুমি তাই কেনাকাটা করতে পারো। এই শুনে কাবেরী খুবই খুশি হয়, তাই সে বেশি দেরি করতে চায় না। সন্ধ্যাবেলা কাবেরী শপিং মলে গিয়ে শপিং করতে শুরু করে দেয়, আর সে হোলি খেলার জন্য সাদা রঙের একটা খুব সুন্দর দামি শাড়ি পছন্দ করে। আর তার শাড়ি কেনা হয়ে গেলে সে বিভিন্ন রকমের যাবতীয় রং, পিচকারি, বেলুন, দামি দামি মিষ্টি ইত্যাদি কিনে নেয়। আর কাবেরীর যখন হোলি উৎসবের জন্য শপিং করা হয়ে যায়, তখন সে বাড়িতে ফিরে আসে। বৌদি, তুমি সেই শপিং করে টাকা নষ্ট করলে বলো? একটা রং খেলার উৎসবের জন্য এত টাকা নষ্ট করার কোনো মানেই হয় না। আমরা সবাই মিলে একসঙ্গে একটু রং খেলবো, এটাই অনেক বড় ব্যাপার, কিন্তু এত টাকা নষ্ট করে দামি দামি শাড়ি কেনা, তার উপর বাচ্চাদের মতো পিচকিরি, বেলুন এসব কিনে নিয়ে আসা, এগুলো কিন্তু একটু বেশিই বাড়াবাড়ি। কিছু বাড়াবাড়ি নয় মা, যখন আমরা হোলির দিন এসব সাদা শাড়ি, জামা কাপড় পরে রং খেলে মজা করব, তখন দেখবেন সবার ভালো লাগবে। আর আমি শুধু আমার জন্য সাদা শাড়ি কিনে নিয়ে এসেছি, তাই আপনারা এত চিন্তা করছেন কেন? আপনারা আপনাদের মতো ছেঁড়া জামা কাপড় পরে হোলি খেলবেন। এই বলে কাবেরী ঘরে চলে যায়, কিন্তু কাবেরীর কথা শুনে রানী দেবী এবং দিয়ার খুবই খারাপ লাগে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর হোলির আগের দিন অত্যন্ত উৎসাহের কারণে কাবেরীর কিছুতেই ঘুম আসতে চায় না, কারণ রাত পোহালেই হোলি। আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই কাবেরী খুব সুন্দর করে মেকআপ করে আর সাদা শাড়ি পরে হোলি খেলার জন্য প্রস্তুত হয়ে নেয়। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই বাড়ির সকলে যখন ঘুম থেকে ওঠে, তখন, মা, পাড়ার বাচ্চারা কি সুন্দর রং নিয়ে খেলছে, আমি কিন্তু আর বাড়িতে বসে থাকতে পারছি না, আমি হোলি খেলতে বেরোলাম। হোলি খেলতে বেরোলাম মানে এখন সবে মাত্র 8টা বাজে, আর তুমি কি বাচ্চা নাকি? সকালবেলা রাস্তায় হোলি খেলতে বেরিয়ে পড়বে, একটু পরেই আমাদের সব পাড়া প্রতিবেশীরা আমাদেরকে রং দিতে আসবে, তাই ওদেরকে জল খাবার খাওয়াতে হবে। যাও, আগে রান্নাঘরে গিয়ে গরম গরম লুচি আর আলুর তরকারি করে ফেলো। আপনি কি বলছেন মা? আজকে হোলি, আর আজকেও আমি রান্নাঘরে গিয়ে রান্না করব? আমি রান্না করতে পারবো না, কারণ আজকে আনন্দ করে রং খেলার দিন। যখন রং খেলার সময় আসবে আর আমরা সবাই রাস্তায় রং খেলতে বেরোবো, তখন তুমি আমাদের সঙ্গে যাবে, কিন্তু তার আগে তুমি বেরোবে না। বাড়ির বউ এরকম সকালবেলা ঘুম থেকে উঠে সাদা শাড়ি পরে ধিন ধিন করে নাচতে নাচতে রাস্তায় বেরিয়ে পড়ে না। এমন কথা শুনে কাবেরীর কিছু করার থাকে না, তাই সে রান্নাঘরে গিয়ে সবার জন্য জলখাবার তৈরি করতে শুরু করে, কিন্তু তার মন রং খেলার দিকে পড়ে থাকে। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই গরম গরম লুচি এবং আলুর তরকারি তৈরি করা হয়ে গেলে তাদের পাড়া প্রতিবেশী সবাই রং নিয়ে তাদের বাড়িতে আসে। আর একে অপরের গালে অল্প অল্প করে রং মাখানো হয়ে গেলে কাবেরী সবাইকে লুচি এবং আলুর তরকারি পরিবেশন করে। যাক বাবা, সবাইকে জলখাবার খাওয়ানো হয়ে গেছে, আর এরকম গালে অল্প করে আবির মেখে রং খেলার কোনো মজাই হয় না। আমি এবার ভালো করে সব সরঞ্জাম প্রস্তুত করে ফেলবো, আর তারপর রাস্তায় নেমে রং খেলবোই খেলবো। এই বলে কাবেরী থালায় বেশি বেশি করে রং সাজিয়ে নেয়, আর তার সাথে জলের মধ্যে রং গুলতে শুরু করে, কারণ সে সবার গায়ে এবার পিচকিরি দিয়ে রং ঢালবে। আর সে যখন আনন্দ করে এসব কিছু প্রস্তুত করতে থাকে, তখনই অভ্র সেখানে আসে।
কি ব্যাপার অভ্র, তোমাকে রং খেলার জন্য আমি একটা সুন্দর সাদা পাঞ্জাবি বের করে দিলাম, কিন্তু তুমি এরকম বাসি জামা কাপড় পরে এখনো ঘুরে বেড়াচ্ছ। তুমি কি রং খেলবে না? আরে বাবা, আমি কি বলেছি রং খেলবো না? এখনো তো অনেক সময় আছে, আজকে সারাদিনই তো হোলি। আর শোনো, একটু পরে আমার কলেজের বন্ধু তার বউকে নিয়ে আমাদের বাড়িতে আসবে, তাই তুমি দুপুরবেলা গরম গরম মাটন আর তার সাথে ফ্রাইড রাইস রান্না করে ফেলো। রং খেলার দিন দুপুরবেলা মাটন না খেলে ভালো লাগে না। কি বলছোটা কি? একটু আগে তোমার মায়ের কথা মতো আমি সকালবেলা জল খাবার করে দিলাম, আর এখন বলছো দুপুরবেলা মাটন আর রাইস রান্না করতে? আমি যদি আজকেও সারাদিন রান্নাঘরে পড়ে থাকি তাহলে আমি হোলি খেলবো কখন? আরে আমি আজকে রেস্টুরেন্ট থেকেই খাবার আনতাম, কিন্তু সব রেস্টুরেন্ট তো বন্ধ। তুমি বরং রান্না করে নাও, আর তারপর ওরা যখন আসবে তখন তুমি হোলি খেলো। এই বলে অভ্র ঘরে চলে যায়। অন্যদিকে কাবেরীর ননদ দিয়া কলেজের হোলি পার্টিতে গিয়ে উপস্থিত হয়, কিন্তু কাবেরী বেচারিকে রান্নাঘরে ঢুকে এখন সবার জন্য মাটন এবং ফ্রাইড রাইস রান্না করতে হয়। তাই দুঃখে কাবেরীর চোখে জল চলে আসে, কারণ বাইরে সবাই রাস্তায় মজা করে হোলি খেলে আর সে এখনো রং স্পর্শ করতে পারেনি। আর সবাই যখন হ্যাপি হোলি বলে চিৎকার করে তখন কাবেরীর মন আরো খারাপ করে। এভাবেই দেখতে দেখতে কিছুটা সময় কাটে, আর ঘড়িতে যখন 11টা বাজে তখন অনেক নাটক হয়েছে। আমি এখন প্রেসার কুকারে মাটন বসিয়ে দিয়েছি, আর এই মাটন সিদ্ধ হতে হতে 1 ঘন্টা লাগবে। আমি এখন লুকিয়ে লুকিয়ে রং নিয়ে রাস্তায় বেরোবো আর বেশ করে রং খেলে আসবো। এই বলে কাবেরী হোলি খেলার সমস্ত সরঞ্জাম নিয়ে লুকিয়ে লুকিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। আর যেই না সে রাস্তায় বেরোয় তখনই সবাই তাকে রং মাখাতে শুরু করে দেয়, আর কাবেরীও সবাইকে বেশি বেশি করে রং মাখায়। সেই সাথে কাবেরী বাচ্চাদের সঙ্গে হ্যাপি হোলি বলে চিৎকার করে পিচকিরি দিয়ে রং খেলতে শুরু করে। আর এভাবেই রং খেলতে খেলতে প্রায় 1.5 ঘন্টা কেটে যায়, কিন্তু কাবেরী ভুলে যায় সে রান্নাঘরে মাংস বসিয়ে রেখেছে। এই কাবেরী, তুই রান্নাঘরে কি রান্না করছিলি রে? কারণ যখন তোর রান্নাঘরের সামনে দিয়ে আসছিলাম তখন কিন্তু কেমন একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছিল। এই মা, আমি রান্নাঘরে মাটন রান্না করতে করতে রং খেলতে বেরিয়ে পড়েছি, আর মাটনের কথা ভুলেই গেছি। মনে হয় মাটন একেবারে পুড়ে ছাই হয়ে গেল। এই বলে কাবেরী রং মেখে ভূত হয়ে শ্বশুরবাড়ির রান্নাঘরে ঢুকে পড়ে। আর সে যখন গ্যাস ওভেন থেকে মাটন নামায় তখন মাটন সত্যি সত্যি পুড়ে ছাই হয়ে যায়। আর ঠিক তখনই অভ্রের বন্ধু প্রীতম এবং তার বউ পিয়ালি তাদের বাড়িতে এসে উপস্থিত হয়। এমন সময় রানী দেবী বৌমাকে ডাকার জন্য রান্নাঘরে আসে। এ কি বৌমা, তুমি এরকম রং মেখে ভূত হলে কি করে? ইস, আমার রান্নাঘরটা একেবারে রং লেগে নোংরা হয়ে গেল। এরকম রং মেখে ভূত হয়ে কেউ রান্নাঘরে রান্না করতে ঢোকে? তোমাকে বললাম একটু অপেক্ষা করে যাও, তোমার ধৈর্য হলো না তাই তো? কি করে ধৈর্য হবে বলুন? বেলা 12টা বেজে যাচ্ছে, আর এখনো যদি রং না খেলতাম তাহলে আর কখন খেলবো? কাবেরী এই কথা বললে রানী দেবী একেবারে চুপ করে যায়। তাই কাবেরী ভাবে এবার হয়তো সে সবার সঙ্গে রং খেলতে পারবে। কিন্তু অভ্রর বন্ধু প্রীতম এবং তার বউ পিয়ালি ভীষণ পরিমাণে নিজেদের স্কিন সম্পর্কে সচেতন, তাই তারা রং খেলতে মোটেই পছন্দ করে না। বৌমা, তুমি এবার ওদেরকে খেতে দিয়ে দাও, আর দয়া করে এরকম জোকারের মতো রং মেখে ওদের সামনে যাবে না, কারণ আমার ছেলের বন্ধুর বউ কি সুন্দর সেজে গুজে এসেছে। তার সামনে যদি তুমি এরকম রং মেখে ভূত হয়ে যাও তাহলে আর লজ্জার কোনো শেষ থাকবে না। এই বলে রানী দেবী রান্নাঘর থেকে চলে যায়, কিন্তু কাবেরী কিছুতেই সেই রং মাখানো সাদা শাড়ি খুলতে চায় না। সে সবার সামনে ওরকম রং মেখেই খাবার নিয়ে উপস্থিত হয়, আর তাকে দেখে প্রীতম এবং পিয়ালি ভীষণ পরিমাণে হাসতে শুরু করে। এমন সময় অভ্র এবং তার মা দুজনেই লজ্জায় পড়ে। অভ্রদা, তোমার বউ কিন্তু খুবই ইম্যাচিওর। হোলির দিন সকাল থেকে উঠে এরকম বাদরের মতো রং খেলতে শুরু করে দিয়েছে, আর এরকম অবস্থাতে সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। এই, তুমি আমাদেরকে কিন্তু দূর থেকে খেতে দাও, কারণ আমাদের গায়ে যদি রং লেগে যায় তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। পিয়ালি এভাবে কাবেরীকে অপমান করতে শুরু করে, কিন্তু কাবেরী যেহেতু হোলির দিন রং খেলেছে তাই তার কিছু যায় আসে না, কারণ হোলির দিন রং খেলে মজা করাটাই গুরুত্বপূর্ণ। আর এমন সময় কাবেরী যখন সবাইকে খাবার খেতে দেয় তখন এই মটন থেকে কিরকম পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। হোলির দিন এরকম পুড়ে যাওয়া মাংস কেউ খায় নাকি? অভ্র, সত্যি তুই বেকার বেকার আমাদেরকে নেমন্তন্ন করলি। আমরা এসেছি বলে তোর বউ পছন্দ করছে না। সবাই মিলে এরকম করে কাবেরীকে কথা শোনালে অভ্র এবং তার মা দুজনেই কাবেরীকে বকাবকি করতে শুরু করে। কিন্তু কাবেরী এবার সত্যিই ভীষণ পরিমাণে রেগে যায়। এই বছর শ্বশুরবাড়িতে আমার প্রথম হোলি উৎসব, আর তোমরা সকাল থেকে উঠে আমার সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করছো। মাংস পুড়ে গেছে তাতে কি হয়েছে? একদিন একটু পোড়া মাংস খাওয়া যায় না? আমি যে তোমাদের জন্য সকাল থেকে আনন্দ করে হোলি খেলতে পারছি না, কোথায় সেই বেলায় তো কেউ কোনো দুঃখ করছো না।
কাবেরী এরকম ভাবে বললে সবাই একেবারে চুপ করে থাকে, কিন্তু এমন সময় তাদের বাড়ির দরজা খোলা থাকার কারণে পাড়ার বাচ্চারা রং নিয়ে, পিচকিরি নিয়ে এবং বেলুন নিয়ে তাদের বাড়িতে ঢুকে পড়ে। আর সেই বাচ্চাটা সবাই মিলে রানী দেবী, অভ্র, পিয়ালি, প্রীতম সবাইকে বেশি বেশি করে রং মাখাতে শুরু করে দেয়। আর সবাই মিলে বাচ্চাদেরকে বারণ করলেও সেই বাচ্চাগুলো কোনো কথা শুনতে চায় না। হ্যাপি হোলি, হোলি খেলবো, রং দেবো না, তাই কখনো হয়? এভাবে সবাই মিলে গান গাইতে গাইতে রানী দেবীর বাড়ি একেবারে রং দিয়ে ভরিয়ে তোলে। কিন্তু কাবেরী এসব দেখে ভীষণ পরিমাণে মজা পায়, কারণ সে এতক্ষণ ধরে এটারই অপেক্ষা করে থাকে। আর কাবেরীও বাচ্চাদের পাল্লায় পড়ে বেশি বেশি রং খেলতে শুরু করে দেয়। অন্যদিকে রানী দেবী এবং অভ্র কাবেরীকে বারণ করতে থাকে, কিন্তু কাবেরী কোনো কথা শোনে না। আর এমন সময় কাবেরী যখন তার বরকে জোর করে রং মাখাতে যায়, তখন অভ্রের দামি মোবাইল রঙের ড্রামের মধ্যে পড়ে যায়। কাবেরী, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হাই হাই, আমার 60,000 টাকা দামের মোবাইল রঙের ড্রামের মধ্যে পড়ে গেল। এবার কি হবে বলো তো? আমার এত দামি মোবাইল, ওর মধ্যে আমার কত দামি দামি ডকুমেন্টস আছে, আর তুমি সব শেষ করে দিলে। কিছু শেষ করিনি, তুমি এমন নাটক করছো যেন ছোটবেলা থেকে তুমি রং খেলোনি। আর হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সবাই একসঙ্গে রং খেলবো বলে আমি সবার ফোনে আলাদা করে প্লাস্টিক লাগিয়ে দিয়েছিলাম, সুতরাং তোমার ফোন রঙে পড়লেও কোনো ক্ষতি হবে না। এই বলে কাবেরী তার বরের ফোন রঙের ড্রাম থেকে বাইরে বের করে দেয়, কিন্তু অভ্রর ফোনের কোনো ক্ষতি হয় না, যার ফলে অভ্র ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায়, কারণ সত্যি আজকে হোলি উৎসব, আর তারা যদি নতুন বউকে নিয়ে হোলি না খেলে তাহলে তার মন খারাপ হওয়াটা স্বাভাবিক। আর এমন সময় দিয়া কলেজ থেকে রং মেখে বাড়িতে ফিরে আসে। সত্যি বৌমা, তুমি এই বাড়িতে আসার পর আবার পুরানো দিনগুলো ফিরে পেলাম। আগে সবাই মিলে একসঙ্গে হোলি খেলতাম, কিন্তু আমার ছেলে মেয়ে বড় হয়ে যাওয়ার পর ওরা বাড়িতেই থাকতো না, তাই কখনো আর রং খেলা হয়ে ওঠে না। এবার আমরা সবাই মিলে রং খেলবো। এই বলে সবাই মিলে কাবেরীর সাথে রং খেলতে শুরু করে, আর সবাই হ্যাপি হোলি বলে চিৎকার করতে থাকে। এভাবেই সবাই ভীষণ পরিমাণে আনন্দ করে হোলি উৎসব পালন করে। মেঘা তার শাশুড়ি মা এবং স্বামীর সঙ্গে একটি শহরে থাকে। মেঘা ডাল রুটি খেতে খুব ভালোবাসে। তার এই ভালোবাসা বেশ কয়েকদিন আগে থেকে একটু বেশিই বেড়েছে। হঠাৎই মেঘা দিনে 3 বেলায় শুধু ডাল রুটি খেতে শুরু করে, আর এই কারণে তার চেহারাও আগের থেকে অনেক পাল্টে যায়। একদম ছিপছিপে সুন্দর মেঘা হঠাৎ করেই কেমন যেন মোটা হয়ে যেতে শুরু করে। তার স্বামী কিংবা শাশুড়ি মা অনেক বারণ করা সত্ত্বেও সে এই ডাল রুটি খাওয়ার অভ্যাস কিছুতেই ছাড়তে চায় না। এই নিয়ে তাদের বাড়িতে প্রায় প্রত্যেকদিন অশান্তি লেগেই থাকে। এমনই একদিন সকালবেলা, তুমি আজকেও ডাল রুটি খাবে? প্রত্যেকদিন একই খাবার খেয়ে খেয়ে নিজের চেহারাটা কেমন বানিয়েছো একবার দেখেছো? তোমাকে এতবার করে বলি, তুমি তবুও আমাদের কথা শোনো না কেন? জানোই তো শুনবে না, তাও প্রত্যেকদিন কেন নিজের বাক্য ব্যয় করো? আমি তো বলা ছেড়েই দিয়েছি। ওই ডাল রুটি খেয়ে খেয়ে নিজের চেহারা এমন বানিয়েছে যে ওকে আমার থেকে বয়সে বড়ও মনে হয়। সেই জন্যই কি তোমার আমাকে নিয়ে রাস্তায় বেরোতে লজ্জা করে, নাকি আমাকে নিজের স্ত্রী বলতে লজ্জা করে? কোনটা? আমার তো লজ্জা করে না, তবে তোমাকে দেখে নিজের একটু হলেও লজ্জা করা উচিত। কত সুন্দর ছিপছিপে মডেলের মতো চেহারা ছিল তোমার, এখন দেখো কি অবস্থা করেছো। তোমরা প্রত্যেকদিন আমার খাবার খাওয়া নিয়ে আর আমার চেহারা নিয়ে এভাবে কেন কথা শোনাও? আমি তো তোমাদের কখনো আমার সাথে একই খাবার খেতে জোর করিনি। আমি নিজের মতো ডাল রুটি খাই, আর তোমাদের জন্য আলাদা করে খাবার বানিয়ে দিই, তাও তোমরা এরকম করো কেন? নিজের খারাপটা তো পাগলেও বোঝে। তুমি এই একটা খাবার যেদিন থেকে 3 বেলা করে খাওয়া শুরু করেছো, সেদিন থেকে তোমার চেহারায় এরকম পরিবর্তন এসেছে। তুমি কি সেটা লক্ষ্য করোনি? না, আমি লক্ষ্য করিনি, কারণ ডাল রুটি খেতে আমার খুব ভালো লাগে। এই সামান্য একটু মোটা হয়ে যাওয়ার কারণে আমি আমার পছন্দের খাবার খাওয়া ছাড়তে পারবো না। বাদ দাও মা, কেউ জেগে জেগে ঘুমিয়ে থাকার ভান করলে তাকে ঘুম থেকে তোলা খুবই মুশকিল। আর মেঘারও ঠিক সেই অবস্থা হয়েছে। ও যদি নিজের ক্ষতিটা নিজে বুঝতে না পারে, তাহলে আমরা শুধু শুধু বলে খারাপ হতে যাবো কেন বলো? প্রত্যেক দিন খেতে বসে এরকম একটা না একটা ঘটনা ঘটবেই, আর এরা প্রত্যেক দিন আমার খাবার খাওয়ার মুডটাকে নষ্ট করে দেবে। ধুর। এই বলে মেঘা সেখান থেকে নিজের ঘরে চলে যায়। সে ঘরে গিয়ে আরাম করে ডাল রুটি খেতে থাকে। এই ঘটনা এখন মেঘা শ্বশুর বাড়িতে প্রায় নিত্যদিনেরই ব্যাপার ছিল। মেঘা প্রত্যেক দিন ডাল রুটি খায়, আর তার শ্বশুর বাড়ির লোকজন প্রত্যেক দিন তাকে ডাল রুটি খাওয়া থেকে আটকানোর চেষ্টা করে, কিন্তু মেঘা কোনোদিনও কারোর কথা শোনে না। এভাবেই আরো বেশ কয়েকদিন কাটে। একদিন মেঘাদের বাড়িতে তাদের এক আত্মীয় সুপর্ণা আসে। সুপর্ণা অরুণের খুড়তুতো ভাইয়ের বউ ছিল। সে মেঘাদের বাড়িতে এসে তাকে দেখে একেবারে অবাক হয়ে যায়। এটা তুমি নিজের কি অবস্থা বানিয়েছো মেঘা বৌদি? আমি তোমার কাছে একটা কাজের জন্য এলাম।
এখন দেখছি সেই কাজটা তোমার দ্বারা সম্ভবই হবে না। কোন কাজের কথা বলছো তুমি? তুমি এতদূর আমার সঙ্গে দেখা করতে এসেছো মানে নিশ্চয়ই দরকারি কোনো কাজই হবে, কিন্তু সেই কাজের সাথে আমার রোগামোটা হওয়ার কি সম্পর্ক শুনি? সম্পর্ক আছে বলেই তো বলছি। তুমি তো জানোই আমি বিয়ের আগে মডেলিং করতাম। সেই মডেলিং এজেন্সি থেকে হঠাৎই আমার কাছে ফোন করে আমাকে জানানো হয়েছে তারা সাধারণ বাঙালি বাড়ির গৃহিণীদের নিয়ে একটা ফটোশুট করতে চায়, আর তাদের দুজন এমন মডেলই লাগবে। আমি তো যাচ্ছি, ভেবেছিলাম আমি তোমাকেও নিয়ে যাব। নিজের জেদের জন্য বৌমা এত বড় সুযোগটা হাতছাড়া করে দেবে? আমরা আগেও ওকে বলেছিলাম একটু চেহারাটা কমাও, কিন্তু ও আমাদের কারোর কথা শোনেনি। প্রত্যেকদিন ডাল রুটি খেলে এরকম চেহারা তো হবেই। কেন জেঠিমা, আপনাদের আর্থিক অবস্থা কি ভালো নয়? প্রত্যেকদিন ডাল রুটি খেতে হচ্ছে মানে নিশ্চয়ই অরুণদার রোজগার আর আগের মতো নেই। বৌমা শুনছো? তোমার চেহারা, তোমার খাওয়া দাওয়ার ধরন আর তোমার ব্যবহার দেখে আজকাল লোকজনও আমার ছেলের রোজগার নিয়ে কথা বলছে। ছি ছি ছি, তোমাকে নিয়ে যে আমি কি করব উপরবালাই জানি। এই সুপর্ণা, তোমার কোনো পছন্দের খাবার নেই? এমন কোনো খাবার নেই যেটা তুমি রোজ খাও কিন্তু তবুও তোমার প্রত্যেক দিন খেতে ইচ্ছে করে? আছে তো, চিকেন স্যান্ডউইচ। আমি প্রত্যেকদিন ব্রেকফাস্টে আর কখনো কখনো ডিনারেও চিকেন স্যান্ডউইচ খাই, কিন্তু তাও আমার মন ভরে না। তোমার এই প্রত্যেকদিন একই খাবার খাওয়া দেখে কেউ জিজ্ঞাসা করে তোমার স্বামীর রোজগার কমে গেছে কিনা? তাহলে তুমি অরুণের ব্যাপারে এমন কেন জিজ্ঞাসা করলে? আমার স্বামী মাসে কোটি কোটি টাকা রোজগার করলেও আমার যখনই ডাল রুটি খেতে ইচ্ছে করবে আমি তখন ডাল রুটিই খাবো। এই বলে মেঘা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে মেঘা রান্নাঘরে গিয়ে আবার নিজের জন্য ডাল রুটি বানাতে থাকে। সে সবার চোখের সামনে দিয়ে সেই খাবারটা নিয়ে নিজের ঘরে চলে যায়। সকলের এত করে বলার পরও মেঘার মধ্যে কোনো পরিবর্তন দেখা যায় না, তাই সবাই অল্প বিস্তর বিরক্ত হতেই থাকে, কিন্তু তাদের এই বিরক্তবোধ মেঘার মধ্যে কোনো প্রভাব ফেলতে পারে না। এভাবেই আরো বেশ কয়েকদিন কাটে। প্রত্যেকদিন মেঘার এই ডাল রুটি খাওয়ার অভ্যাসে অরুণ এবং লীলা দেবী এবার একেবারেই অতিষ্ঠ হয়ে ওঠে। লীলা দেবী ঠিক করে সে যেভাবেই হোক মেঘার এই ডাল রুটি খাওয়া বন্ধ করবেই। আজকে যখন বৌমা ডাল রুটি বানাবে তখন আমি রান্নাঘরের বাইরেই থাকবো। এমন ব্যবস্থা করব যাতে ও ডাল রুটি ছুঁয়েও দেখতে না পারে। সব খাবার নষ্ট করে দেব দরকার হলে। এই ভেবে লীলা দেবী রান্নাঘরের বাইরে লুকিয়ে লুকিয়ে মেঘার ডাল রুটি বানানোর জন্য অপেক্ষা করতে থাকে। হঠাৎই লীলা দেবী লক্ষ্য করে মেঘা রান্নাঘরের জানালা দিয়ে কারোর সঙ্গে কথা বলছে। দেখো, আমি সত্যি বলছি, তোমাকে আর আমার জন্য ডাল রুটি বানিয়ে আনতে হবে না। তুমি তোমার ব্যবসায় মন দাও। প্রত্যেকদিন ডাল রুটি খেতে কি কারোর ভালো লাগে বলো? কিন্তু এমনটা না করলে আমি তো আপনার ঋণ শোধ করতে পারবো না। আপনি আমার জন্য যা করেছেন তারপরে আপনার জন্য আমি প্রাণ দিতেও রাজি আছি। এটা তো শুধুমাত্র ডাল রুটি। কিন্তু আমি তো তোমাকে কিছু দিতে বলিনি। প্রায় 1 মাস হয়ে গেল তুমি আমাকে এইভাবে প্রত্যেকদিন ডাল রুটি দিয়ে যাচ্ছ। আমাদের বাড়িতে আর কেউ ডাল রুটি খায় না, সবটা আমাকেই খেতে হয়। একা এত কিছু খাওয়া সম্ভব? তাহলে যে সারা জীবন আমাকে অপরাধে ভুগতে হবে দিদি? আমি তো কোনোদিনও আপনার দেওয়া টাকাটা আপনাকে ফেরত দিতে পারবো না, সেই সামর্থ্য তো আমার নেই। আমি চেয়েছিলাম আপনি আমাকে যত টাকা দিয়েছেন সেই টাকার হিসাব মতো ডাল রুটি আপনাকে দিয়ে যাব। এটা তোমার ব্যবসা, তুমি মন দিয়ে নিজের ব্যবসা করো, যাতে ভবিষ্যতে এরকম ভাবে আর কারোর কাছে তোমাকে সাহায্যের জন্য হাত পাততে না হয়। তুমি মনে করো তুমি আমার সব ঋণ শোধ করে দিয়েছো, তাহলেই হবে। এভাবে মেঘা এবং নিলয় কথা বলছে। এমন সময় লীলা দেবী রান্নাঘরের ভেতরে ঢুকে আসে। তাকে দেখে মেঘা খুবই চমকে যায়। নিলয় আর দেরি না করে সেখান থেকে পালিয়ে যায়। এ কি মা, আপনি এখানে কি করছেন? ওটা কে ছিল বৌমা? কার সাথে তুমি এতক্ষণ ধরে কথা বলছিলে? কিসের ঋণ? কেন টাকা দিয়েছিলে তুমি ওকে? ভাগ্যিস লুকিয়ে আজকে রান্নাঘরের সামনে দাঁড়িয়েছিলাম, তা না হলে এসব কথা তো আমি জানতেই পারতাম না। তুমি এভাবে আমাদের মান সম্মান ডোবাচ্ছ। আপনি যেটা ভাবছেন সেরকম কিছু নয়। ও আমার ভাইয়ের মতো। আমি একবার ওকে একটু সাহায্য করেছিলাম, ও সেই কথাটাই বলছিল। কিসের ঋণ? কেন টাকা দিয়েছিলে তুমি? আর ওই ছেলেটাই বা কে? আমাকে সবকিছু খুলে বলো। আমাদের বাড়িতে একজন কাজের মহিলা আসতো, আপনার মনে আছে তো? ওই যে 3-4 মাস কাজ করে কাজ ছেড়ে দিল, সেই রীতা মাসিরই ছেলে হলো নিলয়। এভাবেই মেঘা 1 মাস আগের কথা তার শাশুড়ি মাকে বলতে থাকে। 1 মাস আগে তাদের বাড়িতে রীতা নামের একজন মহিলা কাজ করত, কিন্তু সেই মহিলা হঠাৎই কাজ ছেড়ে দেয়। এর ফলে মেঘা এবং লীলা দেবীকে বেশ সমস্যায় পড়তে হয়। হঠাৎ করে রীতা কেন কাজ ছেড়ে দিয়েছে সেটা জানার জন্যই মেঘা কাউকে কিছু না জানিয়েই রীতাদের বাড়িতে যায়।
সেখানে গিয়ে সে দেখে যে রীতা শয্যাশায়ী, তার বিছানা থেকে উঠে বসারও ক্ষমতা নেই। তাদের ঘরের সমস্ত কাজ তার 20 বছরের ছেলে নিলয় সামলাচ্ছে। এ কি রীতা মাসি, তোমার অবস্থা কি করে হলো এরকম? তোমার এত শরীর খারাপ, তুমি আমাদের জানাওনি কেন? কি হয়েছে তোমার? মা একদমই কথা বলতে পারছে না, হঠাৎ একটা স্ট্রোক মতো হয়েছে। ডাক্তার একেবারে বেড রেস্টে থাকতে বলেছে। হয়তো হাসপাতালে নিয়ে গেলে আরো তাড়াতাড়ি চিকিৎসা করা সম্ভব হতো, কিন্তু আমাদের কাছে তো অত টাকা নেই, তাই এইভাবেই পড়ে আছে। টাকার কথা একবার আমাদের বলতে পারোনি? বড় হয়েছে, এইটুকু তো বুদ্ধি হওয়া উচিত। কত টাকা লাগবে চিকিৎসার জন্য? ডাক্তার বলেছে প্রায় 50,000 টাকার কাছাকাছি খরচা আছে। আমাদের এই বাড়িটা বিক্রি করলেও আমি 50,000 টাকা জোগাড় করতে পারবো না। আর আপনাদের বলার কথা মাথাতে আসলেও বলতে পারিনি, তার কারণ আমি জানি অতগুলো টাকা ধার নিলে আমি কখনো শোধ করতে পারবো না। তার মানে সারা জীবন তোমার মা এরকম ভাবেই পড়ে থাকবে? চিকিৎসার কোনো ব্যবস্থা হবে না, তাই তো? এইসব ভুলভাল চিন্তাধারা থেকে বেরিয়ে এসো। আর তুমি এত বড় হয়ে গেছো, কোনো কাজকর্ম করো না কেন? কাজকর্ম করলে তো এত সমস্যা হতো না তোমাদের। মা সারা জীবন লোকের বাড়িতে কাজ করেছে, তাই কোনোদিন আমাকে পড়াশোনা শেখাতে পারিনি। তাই আমি কোনো জায়গায় চাকরি করার কথা ভাবতে পারিনি। আর ব্যবসায়ী বা করবো কি করে? তার জন্যই বা পুঁজি কোথায়? ঠিক আছে, আমার কাছে আপাতত 1 লক্ষ টাকা আছে। আমি পুরোপুরি নিজেই জমিয়েছি। আমি তোমাকে নিজের ভাই মনে করে সেই টাকাটা দিচ্ছি। 50,000 টাকায় তুমি তোমার মায়ের চিকিৎসা করবে, আর বাকি 50,000 টাকা দিয়ে তুমি নিজের জন্য ভালো কোনো একটা ব্যবসা শুরু করবে। কেমন? কিন্তু শুধু শুধু এইভাবে আমি আপনার থেকে টাকা নিতে পারবো না। আপনার নিজের কষ্ট করে জমানো টাকা আপনি পুরোটা আমাদের দিয়ে দেবেন? হ্যাঁ দেব। আমি একটু ঠিকঠাক করে সংসার চালালেই এই 1 লক্ষ টাকা আমি 1 বছরের মধ্যে আবার জমিয়ে নিতে পারবো। কিন্তু এখন এই টাকাটা তোমাদের দরকার, তোমাদের দুজনের ভবিষ্যতের জন্য। নিলয় অনেকবার করে বারণ করলেও মেঘা নিলয়কে সমস্ত টাকাটা দিয়ে দেয়। নিলয় অর্ধেক টাকা দিয়ে তার মায়ের চিকিৎসা করায়, আর বাকি অর্ধেক টাকা দিয়ে নিজের জন্য একটি ডাল রুটির দোকান খোলে। তারপর থেকে মেঘা না চাইলেও নিলয় তার ঋণ একটু একটু করে শোধ করার জন্য প্রত্যেকদিন নিজের দোকান থেকে বেশ অনেকগুলো রুটি এবং অনেকটা করে ডাল মেঘাকে দিয়ে যায়। নিলয়ের কষ্ট করে বানানো খাবার মেঘা ফেলে দিতেও পারে না, আর তার বাড়ির কেউ তার সঙ্গে ডাল রুটি খেতেও রাজি হয় না বলে প্রত্যেকদিন মেঘাকেই সমস্ত ডাল রুটি একাই খেতে হয়। এই কারণেই হঠাৎ মেঘার চেহারাতেও এমন পরিবর্তন আসে। সমস্ত কথা শুনে মেঘার প্রতি গর্বে লীলা দেবীর বুক ফুলে ওঠে। তারপর থেকে মেঘা দেবীও লীলার সঙ্গে ডাল রুটি খেতে শুরু করে। মা, আবারও তুমি শুরু করলে? তোমাদের কি হয়েছে বলো তো? এবার কয়েকদিন পরে কি আমাকেও ডাল রুটি খেতে হবে? আমি কিন্তু সব পারবো না, আগেই বলে দিচ্ছি। তোর বউ যা করেছে সেটা শুনলে আমি যেমন ডাল রুটি খেতে পারছি, তেমন তুইও খেতে পারবি। এই ডাল রুটি খেতেও তোর গর্ব হবে। থাক না মা, এসব কথা বলে কি লাভ? ওর যদি ডাল রুটি খাওয়ার ইচ্ছা না করে, আমি ওর জন্য খাবার বানিয়ে দেব। কাউকে জোর করে ডাল রুটি খেতে হবে না। কিন্তু মেঘার বারণ করা সত্ত্বেও লীলা দেবী অরুণকে সমস্ত কথা বলে। অরুণও মেঘার মানসিকতা এবং তার বুদ্ধিমত্তা দেখে যেন নতুন করে আবার তাকে ভালোবাসতে শুরু করে। মেঘা ভেবেছিল তার এই 1 লক্ষ টাকা দিয়ে দেওয়ার কথা শুনে তার শ্বশুর বাড়ির লোকেরা হয়তো রাগ করবে, কিন্তু রাগ করা তো দূরের কথা, প্রত্যেকেই তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে। তুমি সত্যি এই কারণে এইভাবে নিজের চেহারাটাকে পাল্টে ফেলবে আমি স্বপ্নেও ভাবিনি। তবে আমার কাছে একটা আইডিয়া আছে। আমার মনে হয় এবার আমাদের সবারই সেটা করা উচিত, কারণ তোমার কথা শুনে মনে হচ্ছে নিলয় নিজের ধার বা ঋণ শোধ করতে না পারা পর্যন্ত ডাল রুটি দিয়ে বন্ধ করবে না। কি আইডিয়া আছে তোমার কাছে? আমরাও শুনি। নিলয়ের দেওয়া ডাল রুটি প্রত্যেকদিন আমরা পাড়ার মোড়ে বসে থাকা ওই গরিব বাচ্চাগুলোকে বিলি করে দেবো। এ তো আমাদেরও পূর্ণ হবে, আর নিলয়েরও ঋণ শোধ হয়ে যাবে। আর ওই গরিব অভুক্ত বাচ্চাগুলোও দুবেলা দুমুঠো খেতেও পারবে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো তুমি ডায়েট করে আবার আগের চেহারায় ফিরেও আসতে পারবে। অরুণের কথায় তারা সবাই রাজি হয়ে যায়। পরের দিন থেকে নিলয় ডাল রুটি দিয়ে গেলেই মেঘা আর লীলা দেবী সেগুলো গরিব বাচ্চাদের মধ্যে বিলিয়ে দেয়, আর মেঘা একেবারে হেলদি খাবার খাওয়া শুরু করে। কয়েকদিনের মধ্যেই সে আবার আগের মতো চিপচিপে সুন্দর চেহারা ফিরে পায়।